হ্যালো গাইস, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি 2025 সালের বেশ কিছু ইম্পর্টেন্ট আইন আপনাদের সামনে তুলে ধরবো খুব সহজ সরল ভাষায়, যার জন্য আপনারা কিন্তু ফিউচারের লিগাল কনসিকুয়েন্সের হাত থেকে অনেকটা বাঁচতে পারেন এবং আপনার লাইফ যাতে সহজ সরল হয়। কারণ 2025 সালে এই আইনগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে এবং এর ফলে আপনি অনেকটা বেনিফিটস পেতে পারেন, আপনার রাইটস সুরক্ষিত হতে পারে এবং আপনাকে কিন্তু অনেক আইনি সমস্যার হাত থেকেও বাঁচাতে পারে এই আইনগুলো। তো এই আইনগুলো জেনে রাখা আপনার পক্ষে কিন্তু অবশ্যই প্রয়োজন। তো চলুন শুরু করি। তো সব থেকে প্রথমে একটা কোশ্চেন করবো, আপনার কাছে এরকম ফোন কল বা এসএমএস কি এসেছে যে আপনার জন্য খুব একটা দারুণ অফার রয়েছে, ক্রেডিট কার্ডের এই অফার রয়েছে, এত টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড আপনার বিনামূল্যে হতে পারে, বা জোম্যাটো বা সুইগি থেকে এসএমএস এসেছে যে ফ্রিতে ডেলিভারি পান এত টাকা। তো একবার ভেবে দেখুন যে এই এসএমএস গুলো কিভাবে একটা মানুষের কাছে পৌঁছায়, কিভাবে তারা অডিয়েন্স কি, যে কোন মানুষের কাছে এই ধরনের এসএমএসটা যাবে সেটা তারা কনসিডার করে। তো আপনাদেরকে বলে রাখি, যারা স্মার্টফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের যে ইন্টারনাল ডাটা রয়েছে তারা কি কনজিউম করছে, তারা কি প্রেফার করছে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা কন্টেন্ট, সেটা কিন্তু লিক হয়ে যায়। যে সোশ্যাল মিডিয়া আমরা অ্যাপগুলো ইউজ করি, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ক্রোম, যেখানে আমরা সব থেকে বেশি সার্চ করি, তারা কিন্তু আমাদের ডাটা ক্যাপচার করে থার্ড পার্টিকে পুরো অ্যাক্সেস দিয়ে দেয়। ধরুন আপনি পিৎজা হাট থেকে একটা পিৎজা নেবেন, পিৎজা বলে যখন আপনি সার্চ করবেন, ক্রোম কি করবে বা অন্য সাইডে গিয়ে যদি আপনি সার্চ করেন, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ওই পিৎজার যে আপনার ইন্টেনশনটা রয়েছে বা আপনার টান রয়েছে পিৎজার প্রতি, সেই আকর্ষণটা অন্যান্য থার্ড পার্টি পিৎজা যেই সেলারগুলো রয়েছে তার কাছে তারা বিক্রি করে দেবে। অর্থাৎ যখনই আপনি কোনো ফুড ডেলিভারি অ্যাপে সার্চ করবেন, দেখবেন আদার্স ফুড ডেলিভারি অ্যাপের কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। তো ভেবে দেখুন আপনার ডাটা কতটা ইনসিকিউর। তার জন্যই ডিজিটাল ইন্ডিয়া ডাটা প্রোটেকশন অ্যাক্ট কিন্তু ভারতবর্ষে 2025-এর সব থেকে এফেক্টফুল একটা অ্যাপ হতে পারে। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন কিন্তু আমরা অনেক দিন থেকেই দেখে আসছি, যার জন্য ডিজিটাল ইন্ডিয়া একটা সেন্ট্রাল গভর্নমেন্ট উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে। বিভিন্নভাবে স্মার্ট করা হচ্ছে ভারতীয়দেরকে, স্মার্টফোন দেওয়া হয়েছে, মেট্রো হয়েছে, অনেক কিছু কিন্তু স্মার্টনেস এসেছে। কিন্তু আমাদের যে ডিজিটালি ডাটাটা যাতে লিক না হয়ে যায় বা আমাদের ডিজিটাল প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আইন সেরকমভাবে ছিল না। তার জন্যই ডিজিটাল ইন্ডিয়া ডাটা প্রোটেকশন অ্যাক্ট কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য কিন্তু আনা হয়েছে। তো এই আইনটা নিয়ে আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি। যে কোনো অ্যাপ বা যে কোনো সাইটে গিয়ে আপনাকে অনেক সময় বিভিন্ন কনসেন্ট দিতে হয়, যেমন আপনার লোকেশন অ্যাক্সেস চাইবে, আপনার কল লগস অ্যাক্সেস চাইবে, আপনার গ্যালারি অ্যাক্সেস চাইতে পারে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে এই অ্যাক্সেসগুলো কেন চাইছে বা এই অ্যাক্সেসগুলো চাওয়ার পরে তারা আমাদের ডাটা ক্যাপচার বা কালেক্ট করছে কিনা? তো আপনাদেরকে বলে রাখি, এখন পর্যন্ত যে আইন রয়েছে সেখানে কিন্তু শুধু অ্যাক্সেসের সাথেই তারা কালেকশনের ডাটাটা কিন্তু আপনার অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। মানে আপনি যদি কাউকে অ্যালাউ করেন যে হ্যাঁ আমি গ্যালারি অ্যাক্সেস করছি, তার মানে তাকে আপনি পাওয়ার দিয়ে দিলেন আপনার গ্যালারি ভিউ করার এবং সেখান থেকে ডাটা কালেক্ট করার। কিন্তু নতুন আইনে বলছে আপনি যে ডাটা কালেক্ট করছেন তার জন্য স্পেসিফিক্যালি আলাদাভাবে আপনাকে কনজিউমারের কাছ থেকে পারমিশন নিতে হবে। এবং অনেক সময় অনেকে কি করে, গুগলে পাসওয়ার্ড সেভ করে রাখে। ধরুন জোম্যাটো পাসওয়ার্ড বা ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন গুগলে সেভ করা থাকে, আপনাকে অটোমেটিক যাতে পরের বার না দিতে হয়। বা অনেকে তো আবার এটিএম বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড পর্যন্ত সেভ রাখে। একবার ভেবে দেখুন, যে ওয়েবসাইটে আপনি এটা সেভ রেখেছেন সেখান থেকে যদি কোনো কারণে লিক হয়ে যায় বা তারা লিক করে দেয়, আপনার কতটা ক্ষতি হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো যাতে ভারতবর্ষের ফিউচারে না আসে, তো তার জন্য এই আইনটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এতে এতটাই স্ট্রিক্টনেসের সাথে অ্যাপ্লাই করা হচ্ছে এই আইনটা, যাতে এই ধরনের আইনগুলো রোধ করা যায়। তো সর্বপ্রথম যদি ডাটা কালেক্ট করতে হয়, সেপারেট আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কনজিউমারকে দিতে হবে যে আপনার ডাটা কালেক্ট হতে পারে। যদি আপনি কালেক্ট করেন, থার্ড পার্টিকে অ্যাক্সেস দেওয়ার আগে আবার পারমিশন নিতে হবে যে আপনার ডাটা আমি থার্ড পার্টিকে ফরওয়ার্ড করতে চাই বা ফরওয়ার্ড করতে চলেছি। তো এই দুটো কনসেন্ট কিন্তু এক্সট্রা নিতে হবে এই আইন আসার পর। যদি এমন দেখা যায় যে কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো অ্যাপ আপনার ডাটা লিক করে দিয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি কমপ্লেন করেন বা সেটা ধরা পড়ে, তাহলে 100 কোটি টাকা পর্যন্ত ফাইন সর্বোচ্চ এই আইনের মাধ্যমে কিন্তু করা হয়েছে। কারণ মাঝে এমন অনেক দেখা গেছে যে ফেসবুক বা ক্রোমের মাধ্যমে কিন্তু অনেকের আধার নাম্বার বা অনেকের বায়োমেট্রিক যে ভেরিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু লিক করে দেওয়া হয়েছিল বা লিক হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ বা সেই কোম্পানিকেই দায়ী করা হবে যারা এগুলো স্টোর করে রাখছে। তো সেই ক্ষেত্রে 100 কোটি টাকা পর্যন্ত কিন্তু ফাইন ধার্য করা যেতে পারে। তো এই ডিজিটাল ইন্ডিয়া ডাটা প্রোটেকশন অ্যাক্ট ডিজিটাল ইন্ডিয়া গড়ার পক্ষে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রয়োজনীয় আইন যেটা এনাক্টমেন্ট হতে চলেছে।
তো এরপরে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিউ ক্রিমিনাল লস। আপনারা সকলেই জানেন জুলাই মাসে 2024 সালে কিন্তু নতুন ক্রিমিনাল আইন বা নতুন এভিডেন্স অ্যাক্ট সমস্ত কিছু কিন্তু আমাদের ইনঅ্যাক্ট করা হয়ে গেছে। পুরনো যে আইনগুলো ছিল সেগুলোকে অ্যাবলিশ করে দিয়ে, ব্রিটিশ এরা যে আইনগুলো ছিল সেগুলোকে অ্যাবলিশ করে দিয়ে নতুন আইন কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড যেখানে শাস্তি ধার্য করা হতো সেটাকে চেঞ্জ করে করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা BNS, এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড মানে একটা ট্রায়াল কিভাবে চলবে, পুলিশের পাওয়ার, পুলিশ কিভাবে অ্যারেস্ট করবে, ইনভেস্টিগেশন করবে, সেই যেটা প্রসিডিওর ছিল সেটাকে চেঞ্জ করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS করা হয়েছে, এবং এভিডেন্স অ্যাক্ট সেটাকে চেঞ্জ করে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম করা হয়েছে। তিনটে চারটে অ্যাডজেক্টিভ কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেছে। এক যেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার যে স্টেপস রয়েছে সেটা কিন্তু আরেকটা ধাপ আগিয়ে গেল, কারণ ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে মানুষ কিন্তু ডিজিটালি অনেকটা কানেক্ট হচ্ছে। যেমন আগে সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের এতটা কিন্তু চল ছিল না, কিন্তু যত মানুষ স্মার্ট হচ্ছে তত স্মার্ট জিনিসপত্র আসছে। যেমন এখন এভিডেন্স হিসেবে মানুষ কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, স্ক্রিনশট এগুলোকে কিন্তু চালাতে চায়, কিন্তু পুরনো আইনে এগুলো খুব কঠিন থেকে কঠিনতম কেসেও কিন্তু গ্রহণযোগ্য হতো না। তো এই আইনে কি কি চেঞ্জেস আনা হয়েছে? তো সব থেকে প্রথমে ভারতীয় ন্যায় সংহিতা BNS এ রেপ রিলেটেড, বিভিন্ন ক্রিটিক্যাল ক্রাইম রিলেটেড, রেপ, মার্ডার, কিডন্যাপিং এই সমস্ত ক্রাইমের সাজা অনেকটা বাড়ানো হয়েছে, যাতে এই ধরনের ক্রাইম করা থেকে মানুষকে আটকানো যায়। 2 নম্বর হচ্ছে BNSS এর মাধ্যমে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার মাধ্যমে দুটো অ্যাডজেক্টিভ আনা হয়েছে। সেটা হচ্ছে স্পিডি ট্রায়াল। হচ্ছে ভারতবর্ষে কোনো একটা ক্রিমিনাল কেস যদি এবার হয়ে যায় সেটা বছরের পর বছর চলতে থাকে। তো এই যে একটা ধারণা রয়েছে, এই ধারণাটাকে ভাঙার জন্যই কিন্তু এই আইনটা অনেকটা এফেক্টফুল হতে পারে, তবে কার্যকর কতটা হবে সেটা কিন্তু দেখার বিষয়। তো আমি অ্যাডজেক্টিভটা বলে দিচ্ছি, যাতে স্পিডি ট্রায়াল মানুষের মধ্যে স্প্রেড হতে পারে, যাতে তারা ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমের উপর ভরসা রাখতে পারে, সে একটা উদ্দেশ্যে আনা হয়েছে। আর দ্বিতীয়ত হয়েছে যে নতুন যে অ্যাডজেক্টিভ গুলো ঢুকছে, যেমন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে ইলেকট্রনিক এভিডেন্সকে আনা হয়েছে, এবং পুলিশ যে যাতে কংক্রিট ভাবে এবং ফেয়ারলি ইনভেস্টিগেশন করে, যদি একটা রেপ কেসের আসামি হয় সেই ক্ষেত্রে কিভাবে তাকে ট্যাকেল করবে, একটা মার্ডারের জায়গায় গিয়ে সেখানে কিভাবে ইনভেস্টিগেশন করবে। যেমন আপনি এখন যদি কোনো মার্ডার কেসে যায় পুলিশকে অবশ্যই কিন্তু সেই জায়গাটা ভিডিওগ্রাফি করে রাখতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে সেটা ইনভেস্টিগেশনে বা কোর্টের ট্রায়ালে কাজে লাগতে পারে। তো এভিডেন্স একটা তো আমি বলে রাখলাম যে ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু নতুন একটা খুব ভালো জিনিস অ্যাড করা হয়েছে। যেমন সোশ্যাল মিডিয়ার যে স্ক্রিনশট, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড খুব ইজিলি কিন্তু এখন এভিডেন্স হিসেবে কোর্টের সামনে আপনি নিয়ে আসতে পারেন, এবং আপনার কেসটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, যেটা পুরনো আইনে কিন্তু অনেকটা টাফ ছিল। তো এই ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ন নিয়েই কিন্তু এইতেও অনেক কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। যেমন ইলেকট্রনিক এভিডেন্স করা হয়েছে, পুলিশ যদি মার্ডার কেস বা কোনো ক্রিটিক্যাল কেসে যায় সেখানে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে হবে, এবং সেই ভিডিওগ্রাফ কিন্তু জজ সাহেব বা যে অফিসার ইনচার্জ থাকবে তারাও ভিউ করবে। তো এইগুলো ডাটাগুলো কিন্তু স্টোর করে পরবর্তী ক্ষেত্রে সেগুলো ইনভেস্টিগেশনে বা কোর্টের ট্রায়ালে নিয়ে যেতে হবে, এবং শাস্তি কোনো কিছু কেসে কিন্তু বাড়ানো হয়েছে যাতে ক্রাইম কমানো যায়। পরবর্তী আইন যেটা আমি আলোচনা করব, এমপ্লয়মেন্ট রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভারতবর্ষে কর্মসংস্থানে যে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখা গেছে বা ইলিগাল অ্যাক্টিভিটি দেখা গেছে, সেই সমস্ত অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে নতুন একটা আইন অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে, এমপ্লয়মেন্ট রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের 3-4টি অ্যাডজেক্টিভ রয়েছে, মানে উদ্দেশ্য রয়েছে। সেগুলো কি কি? কোনো কর্মস্থান থেকে, সে প্রাইভেট হোক বা পাবলিক, কোনো কর্মচারীকে একটা নর্মাল একটা যে একটা ভুল হয়ে গেছে তাকে কাজ থেকে বের করে দেবো। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে জোম্যাটো বা সুইগি ডেলিভারিদের একটা কমপ্লেন এসেছে, তারা সঙ্গে সঙ্গে ওই সাইট থেকে ব্যান হয়ে গেছে, তার মানে তারা আর ডেলিভারি পার্টনার না, তারা আর কাজ পাবে না। এবার ভেবে দেখুন, সেই কমপ্লেনটা সত্যতা যাচাই না করেই সেই একটা লোক যে রাত 12টার সময়ও হয়তো খাবার ডেলিভারি করতে গেছে, সে তার চাকরি হারিয়ে ফেললো। তো এটা কি ফেয়ার? তো এই ক্ষেত্রে নতুন আইন বা নতুন অ্যামেন্ডমেন্ট বলছে এরকম ছোটখাটো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু কাউকে কাজ থেকে তাড়ানো যাবে না। আর ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে থেকে যে কাজ, ওয়ার্ক ফ্রম হোম যেটা লকডাউনের সময় থেকে আমরা দেখে আসছি, সেটা কিন্তু গভর্নমেন্ট স্বীকৃতি দিয়ে দিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু অ্যালাউ করা যেতে পারে। সব ক্ষেত্রে এমপ্লয়িকে যে অফিসে আসতে হবে সেরকম বাধ্যতামূলক নেই কিন্তু, এবং ন্যূনতম মজুরি কিন্তু অবশ্যই ফিক্সড করে দিতে হবে। এমন কিছু কিছু জায়গা দেখা গেছে যে একটা বড় কোম্পানি একটা এরিয়ায় গেল, সেখানে একটা প্ল্যান স্থাপন করলো, এবং
তার ইনফ্লুয়েন্স এতটাই, সেই এরিয়ার আশেপাশে এরিয়াতেও আর কোনো কোম্পানিকে সে ঢুকতে দেবে না। গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলুন বা আদার্স কোম্পানির সাথে টাই আপ বলুন, এবার সেই অঞ্চলের লোকেরা বাধ্য হচ্ছে কম টাকাতেও সেই কোম্পানির আন্ডারে কাজ করতে। এরকম অনেক কেস দেখা গেছে। তো এই ধরনের যে ইললিগাল অ্যাক্টিভিটিস রয়েছে, আনলফুল অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলোর হাত থেকেও কিন্তু অনেকটা রক্ষা করবে কর্মচারীদের। অর্থাৎ দুটো তিনটে জিনিস সিকিউর হচ্ছে। এক, যে আপনি ন্যূনতম একটা মজুরি অবশ্যই পাবেন, এবং কাজের টাইম কিন্তু এক্সটেন্ড 12 ঘন্টা ডিউটি কিন্তু আর দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 8 ঘন্টা ডিউটি হতে পারবে। তার বেশি ডিউটি করতে গেলে তাকে কিন্তু এক্সট্রা পারিশ্রমিক আপনাকে দিতে হবে। এই নতুন অ্যামেন্ডমেন্ট কিন্তু এটাও একটা প্রসপেক্টিভ নিয়ে আসছে। 2 নম্বর হচ্ছে, হঠাৎই 7 দিনের বা 15 দিনের নোটিশ দিয়ে কাউকে কাজ থেকে বের করা যাবে না। তার এগেনস্টে যদি কোনো কমপ্লেন আসে, যথাযথ ইনভেস্টিগেশন করে তবে তাকে কাজ থেকে আপনি বহিষ্কার করতে পারবেন। ওয়ার্ক ফ্রম হোম কিন্তু অলরেডি গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ হয়ে গেল, এবং এর ইমপ্লিমেন্টেশনও হয়তো খুব তাড়াতাড়ি হয়তো বিভিন্ন সরকারি বা বেসরকারি কর্মসংস্থানে আমরা দেখতে চলেছি। তো এর পরবর্তী আইন যেটা আমি আলোচনা করব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। আমরা অনেক সময় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু SMS বা পোস্ট ফরওয়ার্ড করে থাকি, এটা না জেনে যে সেটা কতটা সত্যি বা মিথ্যে, বা তাতে কতটা কন্টেন্ট সত্যি রয়েছে এবং কতটা তাকে প্রমোট করার জন্য বা ফেক নিউজ তাতে ভরা রয়েছে। তো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট আপনার উপর দায়িত্ব দিচ্ছে, যদি আপনি কিছু ফরওয়ার্ড করেন বা পোস্ট করেন, সেটা কতটা সত্যি যাচাই করে তারপর যাতে আপনি সেই পোস্ট বা ফরওয়ার্ড করেন, না হলে তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। কারণ অনেক দেখা গেছে গভর্নমেন্টের এগেনস্টে তো ভুরি ভুরি মিথ্যে কথা বলে বা ফেক নিউজ দিয়ে অনেক কিছু পোস্ট বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফরওয়ার্ড করে আলাদা একটা কমিউনিকেশন স্কিল তারা তৈরি করে নিয়েছে, আলাদা একটা মানে ইন্ডিয়ার মধ্যেই আরেকটা ইন্ডিয়া বা আরেকটা কান্ট্রি তারা করে নিয়েছে এরকম ফেক নিউজের। তো এই ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিসের হাত থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এটা এক প্রকার বাধ্যতামূলক হতে চলেছে। যে আপনি যদি কোনো পোস্ট করেন, যদি কোনো তাতে কন্টেন্টস ইনফরমেশন রিলেটেড কোনো কন্টেন্টস থাকে, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি আপনি ফরওয়ার্ডও করেন, ইনক্লুডিং আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রাইভেট অ্যাকাউন্টেও যদি ফরওয়ার্ড করেন, সেই ক্ষেত্রে কিন্তু তার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে সেটা মিথ্যে হলে তার জন্য কিন্তু আপনাকে কড়া ফাইন দিতে হতে পারে। তো পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো কিছু ফরওয়ার্ড করার আগে বা কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই এই আইনটা সম্পর্কে আরেকটু জেনে নেবেন। এবং যারা ভুয়ো খবর ছড়ায় বা প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা স্ট্রিক্ট আইন হতে পারে। এরপর হাউজিং রিলেটেড একটা অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে, হাউজিং রিলেটেড ল। তো অনেক কেসে দেখা গেছে, ধরুন ভাড়াটিয়া এবং মালিকের যে এগ্রিমেন্ট সেটা হচ্ছে সিভিল ইন নেচার, সেইখানে সিভিল কোর্টে এন্টারটেন করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে থানা ইন্টারফেয়ার করে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বা 7 দিনের একটা নোটিশ দিয়ে তুমি বাড়ি ছেড়ে দাও, এরকম ভাবে বাড়ি মালিকরা করছে। বা কোনো কোনো জায়গায় 2 লাখ 1.5 লাখ করে সিকিউরিটি ডিপোজিট তারা রাখছে বাড়ি ভাড়া দেওয়ার আগে। তো এই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিসের উপর ফুল স্টপ দিয়ে নতুন যে অ্যামেন্ডমেন্ট বা আইন আসতে চলেছে, 3-4টে প্রসপেক্টিভ সেখানেও কিন্তু অ্যাডজেক্টিভ রেখে দেওয়া হয়েছে। যেমন সিকিউরিটি ডিপোজিট 2 মাসের থেকে বেশি নেওয়া যাবে না। ধরুন আপনার ভাড়া 7,000 টাকা, তো সিকিউরিটি ডিপোজিট ম্যাক্সিমাম সেক্ষেত্রে 14,000 হতে পারে, তার থেকে বেশি নেওয়া যাবে না। কারণ এমন দেখা গেছে যে সব জায়গার ডিমান্ড বেশি, সেইখানে বাড়ি মালিকরা কি করে 1.5 লাখ 2 লাখ করে সিকিউরিটি ডিপোজিট নিয়ে রেখে দেয়। যখন আপনি বাড়ি ছাড়েন, সেই ক্ষেত্রে তারা বলে যে হ্যাঁ নতুন ভাড়া পেলে অবশ্যই দিয়ে দেবো, 1 মাস পরে দিয়ে দেবো, এরকম করে আপনার টাকাটাকে ঝোলাতে থাকে। বা অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই টাকা হয়তো তারা আর ফেরতই দেয়নি, এরকমও দেখা গেছে। তারপর পুলিশ বা আপনি কোর্টে যাবেন, মামলা করবেন, সেই মামলা আবার অনেকদিন চলবে। তো এইখানে কিন্তু ফুল স্টপ দিয়ে বলে দিচ্ছে 2 মাসের থেকে বেশি আপনি সিকিউরিটি ডিপোজিট রাখতে পারবেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখা গেছে, যে রেন্ট এগ্রিমেন্ট যেটা আমরা করি সেটা আমরা নোটারি করে রেখে দিই, বা অনেকে তো আবার নোটারিটাও করে না, এগ্রিমেন্ট সাইন করে রেখে দেয়। তো সেই এগ্রিমেন্ট কিন্তু আর ভ্যালিড থাকবে না। রেন্ট এগ্রিমেন্ট অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। নতুন আইন আসার পর রেন্ট এগ্রিমেন্ট অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন যদি আপনি কোনো রেন্ট এগ্রিমেন্টকে নিয়ে কোর্টে যান, সেটার কিন্তু ভ্যালিডিটি থাকবে না এই নতুন আইন আসার পর। এবং 2 মাসের থেকে বেশি ভাড়া অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট আপনি রাখতে পারবেন না। এবং কোনোভাবে ইললিগালি কোনো ভাড়াটিয়াকে যাতে সেই তার জায়গা থেকে, তার ভাড়াটিয়া সত্ত্ব থেকে না তুলে ফেলতে পারে উইদাউট ডিউ কোর্স অফ ল, মানে যেই তাকে তুলতে পারবেন না সেটাও বলছে না, বাট যে লিগাল কনসিকুয়েন্সেস রয়েছে, স্টেপস রয়েছে, সেগুলোকে ফলো করে আপনাকে যেতে হবে। যদি সে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে, তাকে নোটিশ দিতে হবে। বা সে যদি ভাড়া না দেয় বা ছেড়ে দিতে চায় বা তাকে তুলে ফেলতে চায়, যে নোটিশ দিতে হয় 30 ডেজের নোটিশ বা 15 ডেজ, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকবে, সেটাকে ফলো করে তারপর তার উচ্ছেদের প্রসেসে যেতে হবে। এরকম করে হুট করে বললেই
উঠে যেতে হবে বা এত টাকা সিকিউরিটি ডিপোজিট দিতেই হবে তবে ভাড়া দেবো, এই ধরনের কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসের উপর একটা ফুল স্টপ দিচ্ছে এই নতুন আইনটা। তো এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি এই ধরনের ল রিলেটেড টপিক আরো আপনারা পেতে চান, এই ধরনের ল রিলেটেড ভিডিও আরো আপনারা পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে লিগালি আপডেট রাখতে অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে। কোনো সমস্যা যেখানে আপনার আইনি সাহায্য প্রয়োজন ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্টের মাধ্যমে বা মেল আইডির মাধ্যমে, বা যদি আপনার আমার সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমার জয়েন অপশনে ক্লিক করে আমার কিন্তু মেম্বারশিপ নিয়ে নিলে সেখানে আপনার আমার মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট আপনারা ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।